নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অনেকদিন বাংলাদেশ নিয়ে কোনো প্রতিবেদন করিনি। বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। আমার মনে হয় আমার দর্শকদের কাছে সেই সম্পর্কে কিছু বলার প্রয়োজন। বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমি ধারাবাহিকভাবে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে প্রতিদিন প্রতিবেদন করেছি। বাংলাদেশের মানুষ তারা দেখেছেন, এখানকার মানুষ দেখেছেন, কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন, আমাকে নানাভাবে তাদের মতামত জানিয়েছেন, আমাকে সমৃদ্ধ করেছেন, ভুল হলে শুধরে দিয়েছেন, তাদের মনের মতো হলে আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই দুই বাংলার মানুষ, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি যারা আমার প্রতিবেদন নিয়মিত দেখেন বা মাঝে মধ্যে দেখেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখুন, বাংলা একটা খুব কথা আছে জানেন, ঝোলের লাউ অম্বলের কদু। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমার সেরকমই মনে হয়। ভদ্রলোক, বড় বড় কথা বলতে খুব ভালোবাসেন, কিন্তু ওনার মেরুদণ্ড খুব ঋজু নয়। আসলে ওই যখন তাকে যে পাত্রে রাখা হয় তখন তিনি সেই পাত্রের আকার ধারণ করেন। চাপের মুখে নতি স্বীকার করেন, আবার ফস করে ওঠেন। দেখুন, ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হোক, এটা ওয়াকার চাননি। তিনি ছাত্রদের এবং আসিফ নজরুল যারা গিয়েছিলেন সেনানিবাসে শেখ হাসিনা দেশ ছাড়ার পর, তাদেরকে এটা জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু ছাত্ররা পিড়াপিড়ি করায় ওই ঢোক গেলার মতো করে ওয়াকার ডক্টর ইউনূসকে মেনে নেন। কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের আস্থার ঘাটতি ছিল প্রথম দিন থেকে। যখন ডক্টর ইউনূস রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা গেলেন, তখনই রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে 2024 সেপ্টেম্বরে ওয়াকার বললেন যে অন্তর্বর্তী সরকারকে 12 থেকে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। সেনাবাহিনী বেশি দিন রাস্তায় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে না। সেনাবাহিনীর কাজ পুলিশের কাজ নয়, তাদের কাজ অন্য। তারপরে রাওয়া কনভেনশন সেন্টারে ইউনূসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তারপরে বাংলাদেশের মাটিকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে সাহায্য পৌঁছে দেওয়ার যে উদ্যোগ ইউনূস নিয়েছিলেন, সেটাও সেনাপ্রধানের আপত্তিতে কার্যকর হয়নি। দুজনের মধ্যে সম্পর্কে আস্থার ঘাটতি ছিল চোখে পড়ার মতো। 1 সেপ্টেম্বর ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে গিয়েছিলেন ওয়াকার, দুজনের মধ্যে কথা হয়। তারপর বাংলাদেশের সেনার আইএসপিআর, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস, একটা বিবৃতি দেয়। তাতে বলা হয় যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পাশে আছে, অন্তর্বর্তী সরকারকে সব রকম সহায়তা করবে। আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বিবৃতি দেওয়া হয়, বলা হয় যে সেনাপ্রধান বলেছেন যে ডক্টর ইউনূস যেন কোনো গুজবে কান না দেন, সেনাবাহিনী এই সরকারের সঙ্গে আছে। এখন প্রশ্ন হলো বিষয়টা কি? হঠাৎ ওয়াকার গেলেন, দুরকম বিবৃতি এলো। বিষয়টা হচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 9ম পদাতিক ডিভিশন। সেটা ঢাকা, সাভার, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানের নিরাপত্তাও সুরক্ষিত রাখে। এই 9ম পদাতিক ডিভিশনের চার্জে ছিলেন মেজর জেনারেল মাইন খান। তার অবসরের সময় এগিয়ে আসছিল। ওয়াকার চেয়েছিলেন যে তার মেয়াদ বৃদ্ধি করা হোক, সেই জন্য তিনি অনুরোধ করেছেন। এবং একই সঙ্গে আর্মির যে প্রমোশন বোর্ড আছে, তারা এরকম 70 জনের তালিকা তৈরি করে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছিল তার স্বাক্ষরের জন্য। এদের মধ্যে বেশিরভাগই 2001 থেকে 6 বিএনপির জমানায়
তরুণ কমিশন অফিসার হিসাবে সেনাবাহিনীতে যোগ দেয়। তারপর ধরুন 24-25 বছর কেটে গেছে, তারা এখন কেউ ব্রিগেডিয়ার, কেউ মেজর জেনারেল বা কেউ লেফটেন্যান্ট কর্নেল হবেন। এরা বিএনপি জমানার নিয়োগপ্রাপ্ত। ওয়াকার সেনাবাহিনীর সদস্যদের যাতে তার উপর আস্থা থাকে, যাতে সেনাবাহিনীর সদস্যরা মনে করেন যে ওয়াকার ক্ষুদ্র স্বার্থ না দেখে সেনা সদস্যদের স্বার্থ দেখছেন, সেজন্য যে 70 জনকে প্রমোশন দেওয়ার সুপারিশ করেছিল আর্মির প্রমোশন বোর্ড, তাদের মধ্যে বিএনপি ঘনিষ্ঠ লোকজন আছে, জামাতের ঘনিষ্ঠ লোকজন আছে, তার সংখ্যাই বেশি। তাদের নামে কিন্তু ওয়াকার সুপারিশ করেছিলেন, যদিও তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে সবাই জানেন এবং শেখ হাসিনার আত্মীয়। কিন্তু ইউনূস তাতে সই করছিলেন না। সেনাপ্রধানের স্পষ্ট বক্তব্য যে ইউনূস যদি এরকম চুপ করে থাকেন তাহলে কিন্তু সেনাবাহিনী পরিচালনা করা তার পক্ষে সম্ভব হবে না। আসলে ইউনূসের মন্ত্রণাদাতা হচ্ছে প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান। তিনি পাকিস্তান ঘনিষ্ঠ, ওয়াকারের বিরোধী। ওয়াকারকে রিপ্লেস করে তাকে ইউনূস সেনাপ্রধান করতে চায়, কিন্তু পাচ্ছে না। তাই ইউনূসকে ওয়াকার বলে এসছেন যে এগুলোকে আপনাকে করতে হবে, এগুলো যদি আপনি না করেন তাহলে আমরা ধরে নেব যে আমাদের কাছেও অনেক বিকল্প আছে, সেই বিকল্পের সন্ধান আমরা করব এবং আপনাদের আমরা সেভাবে সমর্থন করব না। যদিও ওয়াকার মঈন খানের এক্সটেনশনের দাবিটা আদায় করতে পারেননি, তার অবসর হয়ে গেছে, তার জায়গায় যিনি এসছেন তার নামটা আমি ভুলে যাচ্ছি, তিনি বগুড়া 11তম পদাতিক ডিভিশনের চার্জে ছিলেন, মেজর জেনারেল কি একজন নাম। তিনি ঘোষিত আওয়ামী লীগ বিরোধী, মুজিব বিরোধী, এবং বঙ্গবন্ধুর যা ছবি বা যা মুরাল এই বগুড়ার ক্যান্টনমেন্টে ছিল সব তিনি নষ্ট করে ফেলেছেন। তা সেরকম একটা জামাত ঘনিষ্ঠ লোক 9ম পদাতিক ডিভিশনের চার্জে আসলো। ওয়াকার এটা ভালো লাগার কথা নয়, কিন্তু তিনি এটা মেনে নিলেন। মেনে নিয়ে একই সঙ্গে চাপ দিলেন ইউনূসকে ওই 70 জনের ফাইল যাতে তিনি অনুমোদন দেন। কিন্তু ইউনূস এখনো সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে ওয়াকার দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ ওয়াকার চাইছেন যে ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার নির্বাচন পরিচালনা যাতে না করে সেটা নিশ্চিত করা। সেই জন্য নির্বাচনের সময় তদারকি সরকার এরকম একটা মেকানিজম তিনি ইভলভ করতে চাইছেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার হবে যারা নির্বাচন পরিচালনা করবে, এবং নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকার এরাতে দায়িত্বভার নষ্ট করবে, ঠিক যেমন এই 1/11 মতো মহিউদ্দিন ফখরুদ্দিনের সরকার। আবার ওয়াকারের বিরোধিতায় সরব হয়েছেন আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ সেনাকর্তা ছিলেন, আইকেবি হিসেবে যিনি পরিচিত, ইকবাল করিম ভূঁইয়া, এবং জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে, যাকে আওয়ামী লীগ জমানায় সেনা পাহারায় আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল, তিনি মুক্তি পেয়েছেন। এবং বিএনপি জমানার সাবেক ডিজিএফআই, তারা বাংলাদেশের সেনাবাহিনীকে র্যাডিক্যালাইজ করার চেষ্টা করছে এবং ওয়াকারের বিরুদ্ধে সেনার একটা তরুণ অংশকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করছে। ওয়াকার এটা জানেন যে সেনাবাহিনীর মধ্যেও তার বিরুদ্ধে বিদ্রোহ হতে পারে। আবার সেজন্য তিনি সেনাবাহিনীকে নিজের কন্ট্রোলে আনতে, সেনাদের আস্থা যাতে তার উপরে থাকে, সেজন্য বিএনপি জমানায় যারা কমিশন অফিসার হিসাবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তারা যাতে প্রমোশন পান সেটা নিশ্চিত করার জন্য ইউনূসের উপর চাপ সৃষ্টি করেছেন। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতিটা দেখুন, শেখ হাসিনার আত্মীয় ওয়াকার ইউনূসের বিরুদ্ধে তর্জন গর্জন করলেন, আবার নিজের ঘনিষ্ঠ মঈন খানের চাকরির এক্সটেনশনটাকে নিশ্চিত করতে পারলেন না। সেটা নিশ্চিত করতে পারলেন না, তার জন্য তিনি প্রকাশ্যে বিদ্রোহ করলেন না।
অর্থাৎ মঈন খানের এপিসোডটা তিনি সরিয়ে রাখলেন। বিএনপি জামাতের ঘনিষ্ঠ সেনাকর্তাদের প্রমোশন যাতে নিশ্চিত হয় সেজন্য আবার ইউনূসের কাছে কার্যত হুমকি দিয়েছেন বলতে পারে। অর্থাৎ ওয়াকার জানেন যে বাইরে থেকে তাকে সরানোর সব রকম পরিকল্পনা করছে। আবার ইউনূসকে তিনি বার্তাও দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মুখ এক ছাত্রকে সেনা ব্যাপক পিটিয়েছে। এটাকে ইউনূস এবং জাতীয় নাগরিক পার্টি সেনা প্রদানের বিদ্রোহ হিসাবে দেখছেন এবং এর মধ্যে তারা ভারতের হাত খুঁজে পায়। বাংলাদেশে কিছু হলেই এর মধ্যে ভারত ঢুকে পড়ে, যাই হোক এসব অবান্তর কথা। কারণ এই মববাজ, সন্ত্রাসী, কুলগোত্রহীন এই ছাত্র নেতারা বাংলাদেশের মানুষের জীবন ওষ্ঠাগত করে ফেলেছে। সেনাবাহিনী নিশ্চুপ কেন? মববাজির বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই নিয়ে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ বিস্তর। সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে, যেভাবে ৩২ নম্বর ধানমন্ডিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে জঙ্গি জিহাদিরা, সেনা দাঁড়িয়ে দেখেছে, তাদেরকে ভুয়ো ভুয়ো স্লোগানে তারা পালিয়ে গেছে ব্যারাকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই সেনা ওই এক মববাজ তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মুখ এক ছাত্রকে বেধড়ক ঠেঙিয়েছে। ব্যাস, ইউনূসের জঙ্গি শাহী সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা বলছে যে সেনা প্রধান ভারতের এজেন্ডাকে রূপায়িত করতে চাইছেন এবং সেই জন্য ভারতের দালাল যারা আছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে, এই দাবি করেছেন। অদ্ভুত, একদিকে সেনাপ্রধান ছাত্র নেতাকে পিটিয়ে ইউনূসকে বার্তা দিচ্ছেন, আবার নিজের ঘনিষ্ঠ মঈন খানের পদ রক্ষা করতে পারলেন না। সেনাবাহিনীর মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে বিএনপি জামাতের মনোনীত, মানে বিএনপি জামাতের অনুসারী সেনাকর্তাদের প্রমোশন দিতে চাইছেন। আবার একই সঙ্গে জোর গুজব তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি থেকে সরে আসেননি এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন এটাও তিনি চাইছেন। তার জন্য নানা রকম কৌশল রচনায় তিনি ব্যস্ত। গুজব ক্রমশ পল্লবিত হচ্ছে। এখন দেখুন, সেনা প্রধান যদি পদে না থাকেন, তার বিরুদ্ধে যদি কোনো বিদ্রোহ হয়, ওয়াকার তখন কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবেন না। তিনিও তখন কিন্তু ইউনূস আর তার জঙ্গি সহযোগীদের সহজে বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতে দেবেন না এবং তারা সেফ প্যাসেজও পাবেন না। তাহলে কে আগে নথি স্বীকার করবে, ইউনূস না ওয়াকার? নাকি দুজনকেই অনাগত পরিস্থিতির জন্য দিন গুনতে হবে? দেখুন, বাংলাদেশের নির্বাচন আদৌ হবে কিনা আমার মনে সন্দেহ আছে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনের স্বীকৃতি ভারত অন্তত দেবেই না। যারা ফেরার তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, কোনো অনলাইনে মনোনয়ন দেওয়া যাবে না, রিটার্নিং অফিসারের কাছে এসে মনোনয়ন জমা দিতে হবে। মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। মানে সব রকম পদ্ধতি করছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের নির্দেশে, যাতে আওয়ামী লীগকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া না যায়। এমনকি আওয়ামী লীগের নেতারা নির্দল হিসেবেও যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেটাও নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। আবার সেনাপ্রধান চাইছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেন। সেই জন্য নতুন আওয়ামী লীগের তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন হাসনাত সার্জিসকে, সেটা তারা মানেননি। সেনাপ্রধান বলেছিলেন যে সন্তান সময়ী ছাত্র নেতাদের তিনি একটা পরামর্শ দিয়েছিলেন। তাই জট ক্রমশ পাকাচ্ছে বাংলাদেশে। 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে হ্যাঁ আমাদের সঙ্গে। 2025-এর ওই জুলাই থেকে এই সেপ্টেম্বর, এই অগাস্ট পর্যন্ত প্রায় 4000 অনুপ্রবেশকারীকে বিএসএফ গ্রেপ্তার করেছে। শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে 569 কিলোমিটার সীমান্ত অরক্ষিত। অনুপ্রবেশ বাড়ছে। জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটিতে সক্রিয়, আইএসআই সক্রিয়।
আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের লোকজন এখান থেকে ধরা পড়ছে। জসিমউদ্দিন রহমানি হুমকি দিচ্ছেন। ইউনূসের সহকারী ম্যাপ ও হিজবুত তাহরীরের নেতা আসাম, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ইন্টার নর্থ ইস্টকে নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করছেন। সেটা না হলে নাকি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হবে। ইউনূস তাকে এখনো সরায়নি। ইশাক দার ঘুরে গেছেন, ৭১ গণহত্যার জন্য ক্ষমা চাননি। মিউ মিউ করে ইশাক দারের বক্তব্যের প্রতিবাদ করেছেন তৌহিদ হোসেন। ইউনূস তো কোলে উঠে গেছে পাকিস্তানে। এই হচ্ছে পরিস্থিতি। তার মধ্যে সেনাপ্রধান এবং ইউনূসের বিরোধ আগেও ছিল, এখন সেটা একেবারে রাস্তায় নেমে এসছে। এই প্রেক্ষিতে আমাদের পরিস্থিতির দিকে নজর দিতে হবে, সীমানা সুরক্ষিত রাখতে হবে, যাতে বাংলাদেশের অশান্তির সুযোগে জঙ্গি জিহাদিরা আমাদের দেশে যাতে কোনো নাশকতা চালাতে না পারে। তবে বাংলাদেশের নির্বাচন আদৌ হবে কিনা আমাদের সংশয় আছে। নির্বাচনের নামে কোনো প্রহসন যদি হয়, সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না এবং নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এটাই সমস্ত গণতান্ত্রিক শক্তির একমাত্র দাবি হওয়া উচিত।